সমুদ্রের লোনা জলে কান পাতলে যে বেদনার হাহাকার শোনা যায় সে তো এই বদ্বীপের মানুষেরই না বলা কথা। সমুদ্রের কাছে সেই দুঃখ জমা রাখতে মানুষের যে ডাকপিয়ন দরকার, আমরা তো তাকেই নদী বলে ডাকি। নদী মানে সংযোগ, নদী মানে নকশিকাঁথার বুননের শলাকা থেকে খসে পড়া এক রঙিন সুতোর বিস্তার। সেই সুতোয় যেই রঙের মিশ্রণ, তার জল রং পুরোটাই নদীর বুক থেকে ধার করা। সবুজ রঙা পিরানার আঁকাবাঁকে সুতোর বুননে জমিন যেন দেশমাতৃকার পরনের বস্ত্র। বস্ত্র বুননের সেই সুতোর নাম কোথাও তিস্তা, কোথাও ধরলা, কোথাও দুধকুমার, আবার কোথাও ঘাঘট। এ মাটির সন্তানদের জন্য নদী যেভাবে দুই তীর উজাড় করে আগলে রেখেছে, তা যেন কোনো মায়ের বাহুডোর। দুই তীরের আনন্দ সুন্দর যাপনের সঙ্গে একসময় নদী ছিল তীরবর্তী মানুষের পরমাত্মীয়। উত্তরের নদ নদীগুলোর মা বলা হয় তিস্তাকে। আকার আকৃতি কিংবা ভৌগোলিক গুরুত্বের কারণে তিস্তা বহুল চর্চিত হলেও শাখা নদীগুলো থেকে গেছে আড়ালে, ঠিক যেন বাতির নিচে অন্ধকারের মতো। অথচ এই শাখা নদীগুলো একসময় ছিল মানুষের জীবন ও জীবিকার বড় উপলক্ষ। ভরা বরসায় উথাল পাতাল নদী আর জল কমলেই বাঁশের সাঁকো পার হয়ে দুই তীরের মানুষের সংযোগ ছিল আকাঙ্ক্ষার অনিবার্যতা। তবে এখনকার চিত্র পুরোটাই বিপরীত। নদীর জলের সঙ্গে কমেছে নির্ভরতা। বাঁশের সাঁকোর বদলে নির্মাণ হয়েছে কংক্রিটের কঙ্কাল। ডিঙি নৌকা হুটিয়ে জায়গা দখল করেছে মোটরযান। নদীর কাছে জমা রাখা গল্পের দিন ফুরিয়ে নেমে এসেছে যান্ত্রিক কোলাহল। আর অভিমানে নিজেকে গুটিয়ে নিয়ে যৌবনা নদীগুলো এখন ফসলের মাঠ। বিস্তীর্ণ চরের যতদূর চোখ যায় কেবল সবুজ শস্যের সঙ্গে বাতাসের মিতালি। নদী বড় ছিল এবং এটা পাহাড় ছিল উঁচা। পাহাড়টা তো কাটতে কাটতে মাটি তুলতে তুলতে শেষ, অনেক মাটি আটে গেছে। তারপরে নদীটা ছিল এই দিক দিয়ে। নদীটা তো এখন সরে গেছে। সরে যাওয়ার পর নদীর যে নাও ছিল, নাওটা যখন এই ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার পরে নাওটা তুলে ফেলছে। ডাকের ঘাট ছিল এবং ঘাটের মাঝি ছিল, সে এখন ভারতে, ওর নাম ছিল কাট আউট। নদী তীরবর্তী গ্রামগুলোর দিকে তাকালে পরিবর্তনের রেশ চোখে পড়ে। তবে সেই পরিবর্তন খুব বেশি দিন আগের নয়। গেল 2 দশকে নদী দখল, দূষণ, গতিরোধ, প্রবাহ বন্ধ সহ নানা কারণে পানিশূন্য হয়েছে উত্তরের ছোট ছোট নদীগুলো। তবে এমন মরুময় হবার জন্য এই অঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তার পানি না থাকার প্রভাবও কম নয়। জল না থাকার সবচেয়ে বড় ভুক্তভোগী জেলে সম্প্রদায়। পেশা বদলের মিছিলে নাম লিখিয়েছে তারা। অনেকের ঘর থেকে বিদায় হয়েছে মাছ ধরার জাল, ঘাট থেকে উনুনের লাকড়ি হয়েছে সাধের ডিঙি। আগে জাল ফেললে নানা প্রজাতির মাছ থই থই করলেও এখন সে সংখ্যা কেবলই হাতে গোনা। তেমন একটি গ্রামের খোঁজে বেরিয়ে পড়ি আমরা, যেখানে জীবন গেঁথে আছে নদী ও জলের সাথে। তেমন একটি গ্রামের দেখা মেলে রংপুরের যমুনেশ্বরী নদীর তীরে। কাছাকাছি যেতেই সেখানে যেন স্বাগত জানায় ছোট ছোট ডিঙি নৌকা। ভর দুপুর, তাই মাছ ধরার আলসেমি পেয়ে বসেছে জেলেদের। ঘাটে ঘাটে তাই অখণ্ড অবসর। চলতে চলতে দেখা হয় এ পাড়ারই বাসিন্দা জয়ন্ত রায়ের সঙ্গে। 3 দশক ধরে এই নদীতেই তার জীবন সংগ্রাম। একসময় বাবার সাথে নিজে মাছ ধরেছেন নদীতে, এখন সন্তানকে নিয়ে মাছ ধরা তার রোজকার রুটিন। জানতে চেয়েছিলাম নদীর সঙ্গে তাদের জীবনের গভীরতার গল্প। 30 বছর আগে তো অনেক পরিমাণ মাছ পাচ্ছিল, এখন মাছ কম। কার্পু মাছ গেলে আছে দুলেও এখন নদীত নাই, বলছেন এখন কম হয়ে গেছে। কোনোদিন পাইনো 1.5 কেজি 500-600 টাকার মাছ, কোনোদিন দেখো 2টা মাইসের হাজিরিয়ে ওঠে না। একে মজুরও করি, মাছও মারি, 12 মাস তো মাছ হয় না। 4 মাস পানি থাকে না, পানি ব্রিজের পাকে মুখো পানিও দেখি, খালি মাকে এই ব্রিজ থাকি এল ব্রিজ, এইটাই পানি থাকে, তাছাড়া পানি থাকে না। আর 2-4 বছর গেলে নদী এই 2টা থাকবে না। আমার জীবনটা শেষ,
ওই জন্য করে চলবেরা তোরা লেখাপড়া করো বা উচের চিন্তা ভাবনা করো, নদীর আশা থাকেন না, এই নদীর আশা। এই পেশায় আগ্রহ নেই এই মাঝিপাড়ার মানুষের, আগ্রহ থাকবেই বা কিভাবে? এখানে জলে আর ধরা দেয় না পুরনো মাছেরা, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে সংসার চালানোই যেন দায়। তবুও মাছের খোঁজে রোজ রোজ কাউকে না কাউকে নামতেই হয় এই যমুনেশ্বরীতে। উত্তর জনপদের পানিশূন্য অনেক নদী ঘুরে অবশেষে একটি নদীর সন্ধান মিলল, যেটির নাম যমুনেশ্বরী। যেখানে এসে জলের প্রবাহ পাওয়া গেল। সেখানে কথা হচ্ছিল একটি জেলে পাড়ার কয়েকজন মৎস্যজীবীর সাথে। তারা বলছিলেন এই পাড়ায় একসময় 4 থেকে 500 পরিবার মৎস্যজীবী পেশার সঙ্গে জড়িত ছিল, যাদের 3-4 পুরুষ এই নদীর সঙ্গে নিবিড় সম্পর্কে জীবনযাপন করেছে। তবে তাদের পরের প্রজন্মের কেউকেই তারা আর এই পেশায় আনতে চান না, কারণ তারা বলছেন নদীতে বছরের 4 মাসই পানি থাকে না, যার ফলে কমেছে মৎস্য উৎপাদন। এই মাছ ধরা পেশার সঙ্গে জড়িতরা যেমন পেশা বদলাচ্ছেন, একই সঙ্গে তাদের পরের প্রজন্মকে এই পেশায় আনতে নারাজ। ঠিক এভাবেই নদীর সঙ্গে নদীকেন্দ্রিক জনপদের যে সম্পর্ক, তার বিদায়ের সুর বাজছে। উত্তরের অসংখ্য ছোট নদীর গল্পটা একই রকম। নদীর তীরের মানুষরা বলছেন তিস্তা শুকালে কেবল এই নদী নয়, কমে যায় পুকুরের পানিও। তাই ঘাটের ইজারাদার হিসেবে একসময় ঘাটিয়ালদের সুখ্যাতি থাকলেও এখন তারা বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কেউ জেলে হতে না চাওয়ায় মাঝিপাড়াও হয়তো বিলীন হবে একদিন, এমন আশঙ্কায় নদীর সঙ্গে সম্পর্ক ক্রমশ কমতির দিকে। এছাড়া নদীর বালুগ্রাস, গতিপথ পরিবর্তন, গতিরোধ সহ নানা কারণে নদীর সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কে এখন কেবলই খরা। পৈতৃক যে ছিল পেশা, সেই পেশা থেকে অনেকে মুখ ফিরে নিচ্ছে। এই নদীর নব্যতা অনেকটাই কমে গেছে, বিশেষ করে এখানে অবৈধভাবে বালু উত্তোলন। এরপর থেকে পানি, আগে তো সবসময় নদীতে পানি থাকতো, তো এখন ওই নদীতে মানে সারা বছর পানি পাওয়া যায় না। যদি তিস্তায় পানি থাকে তাহলে এই নদীতে পানি থাকবে, আবার তিস্তায় যদি পানি কমে যায় তাহলে এই নদীতে পানি কমে যাবে। এই জন্য তিস্তা যদি বাঁচে তাহলে এই নদীগুলো বাঁচবে আর কি। এই জন্য ভারত থেকে অনেক সময় আমরা শুনি যে তিস্তায় পানি আটকে দিছে, তার প্রভাবগুলো সরাসরি নদীতে পড়ে। আর এই নদীতে প্রভাব পড়ার কারণে এখানকার যারা এই নদীর উপর যারা নির্ভরশীল তাদের উপর পড়তেছে। একই দশা নীলফামারীর চাড়ালকাঠা নদীরও। আকস্মিক বৃষ্টিতে ডুবে যাওয়া চরের ধান কাটতে ব্যস্ত সময় পার করা কৃষকদের যেন সময় নেই ফিরে তাকানোর। এই ডুবন্ত ধান বলে দেয় সপ্তাহখানেক আগেও এই নদীর পেট ছিল বালুকাময়। কৃষি জমির মতো সেচ দিয়ে ফলানো ফসল ঘরে তোলার আগেই এমন করুণ দশা সাক্ষ্য দেয় নদীর সঙ্গে মানুষের বিরূপ আচরণের পার্শ্ব প্রতিক্রিয়া। একই দৃশ্য দেখা যায় দিনাজপুরের আত্রাই নদীতেও। ছোট নদী তো বটেই, বড় নদীগুলোরও পানি শূন্যতা এখনকার অনিবার্য নিয়তি। অথচ এই নদী ঘিরে একসময় গড়ে উঠেছিল বাণিজ্যিক বন্দর, যে বন্দরের নাম এখনও টিকে আছে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলা হিসেবে। শুধু তাই নয়, রংপুরের এখনকার যে রূপ, তার গোড়াপত্তন হয়েছিল মাহিগঞ্জের ইছামতি নদীর তীরে। আদি রংপুরে মাহিগঞ্জে গড়ে উঠেছিল নৌবন্দর, সেখানে ভিড়ত অসংখ্য বাণিজ্য তরী। 1890 সালে রংপুর শহরের বুক চিরে রাজা রানকিবল্লভ সেন তার মা রানী শ্যামাসুন্দরীর স্মৃতির উদ্দেশ্যে খনন করা এই খালের নাম দিয়েছিলেন শ্যামাসুন্দরী। 16 কিলোমিটার লম্বা এই খালের সঙ্গে সংযোগ ছিল ঘাঘট ও ইছামতি নামক দুটি নদীর। অবশ্য ইছামতির আর এখন কোনো অস্তিত্ব নেই রংপুরে, ঘাঘটের অবস্থাও মৃতপ্রায়। ঘাঘটের তীরে কেবল রংপুর নয়, নদী ঘিরে দেশের উত্তর জনপদে গড়ে উঠেছে অসংখ্য বন্দর। সমুদ্রপথে ইউরোপ থেকে আসা বাণিজ্য তরী ভিড়ত এসব নদী বন্দরে। তেমনই এক ইতিহাসের নাম চিলমারি বন্দর। কথিত আছে রংপুরের হারাগাছে তিস্তা নদীকেন্দ্রিক যে বন্দর ছিল একসময়, সেখানকার নৌবন্দরে ইংরেজরাও নৌপথে এসে রংপুরে শুরু করেছিলেন তামাকের চাষ। এছাড়া নীলফামারীর বামনডাঙ্গা নদীর পাড়ে গড়ে উঠেছিল শাখামাছি বন্দর। দিনাজপুরের কাকড়া ও চিরি নদীর সংযোগস্থলে গড়ে ওঠা বন্দরের নাম ছিল চিরির বন্দর। অবিভক্ত ভারতবর্ষে রংপুর অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র ছিল চিলমারি বন্দর।
ইংরেজ শাসনামলের আরেক বড় বাণিজ্যিক হাব সৈয়দপুর গড়ে উঠেছিল সর্বমঙ্গলা নদীর তীরে। এভাবেই নদী এই জনপদের মানুষকে বেঁধেছিল আষ্টে পৃষ্ঠে। যদিও এখন সে জৌলুস কেবলই স্মৃতি হাত নাড়ন। উত্তরের নদ নদীগুলো কঙ্কালসার হওয়ার কারণে জলপথে যোগাযোগ কমছে ক্রমশ। রংপুর বিভাগের ৮ জেলায় প্রায় ১০০ নদ নদীর নাম পাওয়া গেলেও অধিকাংশের বেঁচে থাকার পানিটুকুও নেই, হয়নি কখনো কোনো সংস্কার। বর্ষাকালে দেখা যাচ্ছে যে অনেক বেশি পানি, দুই তীর ছাপিয়ে বন্যা হচ্ছে, মানুষের জনমালের ক্ষতি হচ্ছে। কিন্তু শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে নদীতে কোনো পানি নেই। একটা নদীর সাথে যে আরেকটা নদীর সংযোগ আছে এটা আসলে বোঝাই যাচ্ছে না কোনোভাবে, যার ফলে হচ্ছে কি যে ছোট ছোট যে শাখা নদীগুলো আছে এগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা। এগুলো সঠিক ড্রেনেজ নাই, সঠিক খনন ব্যবস্থা নাই, রক্ষণাবেক্ষণ নাই, যার কারণে দেখা যাচ্ছে যে নদীগুলো আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে, মৃতপ্রায় হয়ে গেছে। নদী একটা রাষ্ট্রীয় সম্পদ, এখন এটা ব্যক্তিগত পর্যায়ে পড়ে গেছে। যেমন ব্যক্তির যে এলাকার যে ব্যক্তিবর্গগুলো আছে, বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিগুলা, এগুলো নিজের মতো করে এগুলোকে ব্যবহার করতেছে, যার কারণে দেখা যাচ্ছে এই নদীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে একটা ঐতিহ্য, এটা দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেছে অনেক প্রভাবশালী আছে, বালু উত্তোলন করতেছে, সেখানে বালু উত্তোলনের কারণে নির্দিষ্ট একটা জায়গায় গভীর হচ্ছে, কিন্তু অন্য জায়গায় উঁচু থাকার কারণে মানে বন্যার সময় প্লাবিত হচ্ছে। নদী সংযোগ, নদী গতিশীল, নদী প্রবাহমান। উত্তরের নদ নদীর সঙ্গে এখানকার জীবনযাত্রার সংযোগটা বহু পুরনো এবং গর্ব করার মতো, যার বড় উদাহরণ হিসেবে এখনও দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের চিলমারি বন্দর। আর রংপুরের আরও বড় 3টি শহরের কথা যদি বলি, ইছামতি নদীর তীরে গড়ে উঠেছিল আদি রংপুর, আত্রাই নদীর তীরে চিরির বন্দর এবং সৈয়দপুর গড়ে উঠেছিল সর্বমঙ্গলা নদীর তীরে। তবে এই নদ নদীগুলোর এখন যে করুণ দশা, সেটি এখন নদী নিয়ে গর্ব করার মতো আর তেমন কোনো বিষয়বস্তু অবশিষ্ট নেই। এখনও ঘাট আছে, নৌকা আছে, মাছ ধরবার আয়োজন আছে, তবে সবগুলোই মৃতপ্রায়। নানা কারণে নদীর গলা টিপে ধরে নদীর শ্বাসরোধ করবার যে চেষ্টা, সেখান থেকে পরিত্রাণ পেতে হলে সবার আগে যত্নশীল হতে হবে মানুষকে আর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। তবেই নদীর সঙ্গে আবার নদী পাড়ের মানুষের গল্প জমবে। রংপুরের তিস্তা, বুড়ি তিস্তা, ফুলপুর, নীলকমল, রতনাই, যমুনেশ্বরী, ঝ্যাপা, ইছামতি, ঘাগট, আখিরা, হলহলিয়া সহ অসংখ্য নদ নদী এখন কোথাও নালা কিংবা কোথাও খালে রূপ নিয়েছে, কোথাও সমতল হয়েছে আবাদি জমি। কুড়িগ্রামের দুধকুমোর, ফুলকুমোর, বোয়ালমারি, শিয়ালদহ, জিঞ্জিরাম, সোনাইমুড়ি, গঙ্গাধর, ধরণী, কালকিনি, নীলকমলের অবস্থাও একেবারেই করুণ। দিনাজপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা প্রায় অর্ধশত নদ নদীরও অবস্থা সংকটাপন্ন। এছাড়াও নীলফামারী আর লালমনিরহাটের কোনো নদীতেই শুষ্ক মৌসুমে থাকে না নদীর বৈশিষ্ট্য। ঘাঘট, মানাস, বাইশাডারা, বুড়ি তিস্তা, উজান, বুড়ি তিস্তা, ভাটি, কোটেশ্বর, এরকম অনেকগুলো নদী আছে। এগুলো তিস্তা নদীতে পানি না থাকার কারণে এই নদীগুলো মরতে বসেছে। ঘাঘট মাঝারি ধরনের একটা নদী, ঘাঘট তিস্তার শাখা নদী, পানি পায় না, ফলে ঘাঘটের যে শাখা নদী শ্যামাসুন্দরী, আলাই কিংবা শালমারা, সেগুলোও কিন্তু আর তার প্রকৃত স্বাস্থ্য নিয়ে চলতে পারছে না। একটা নদীর উপরে যখন একটা আড়াআড়ি সেতু, ব্রিজ, মানে কালভার্টও দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমরা নদীটাকে বিচার করছি না। ওই নদীটা কতটুকু খনন, মানে কতটুকু ব্রিজ দিতে হবে, ওর চেয়ে ছোট দিলে ক্ষতি কি হতে পারে, ওখানে অকারণ বড় করতে গেলে কি ক্ষতি হতে পারে, এটা বিবেচনায় নেওয়া হয় না। আমাদের এই সেতুগুলো ছোট ছোট হয়ে যাওয়ার কারণে নদী বিজ্ঞান অনুযায়ী এই প্রবাহটা আর স্বাভাবিক থাকে না। একদম বাঙালির যদি ইতিহাস দেখি, নদী ছাড়া কোথাও বাঙালির ইতিহাস রচিত হবে না। আমরা যে আমাদের সভ্যতার কথা বলি, নদী ছাড়া কোথাও আমাদের সভ্যতা এক চুল পরিমাণ এগোয়নি। আমি যে পুরনো যোগাযোগ ব্যবস্থার কথা বলি, তো নদীই আমাদের একমাত্র প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থা ছিল। আমি যে আমাদের ভূমির যে প্রাকৃতিক রূপের কথা বলি, এখানকার ভূমি গঠনের কথা বলি, সেটার সঙ্গেও নদী জড়িয়ে আছে। তাহলে নদী এখানকার ভূমি গঠন করেছে, নদী এখানকার জীববৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য দান করেছে, নদী এখানকার মানুষকে বাঁচিয়ে রেখেছে। সেই নদীর প্রতি যখন আমরা বিরূপ হয়ে উঠছে দিনের পর দিন, মনে রাখতে হবে প্রকৃতির প্রতি বিরূপ হলে
প্রকৃতিও বিরূপ হবে মানুষের উপর। নদীর রূপকে কখনো প্রিয়তমার সাথে কিংবা কখনো প্রিয়তমাকে নদীর সঙ্গে তুলনা করবার রেওয়াজ বহু পুরনো। স্রোতস্বিনী নদীর বুকের অথই জলে যেমন জীবনের ছবি ভাসে, তেমনি শুষ্ক নদীর চোখে মানুষ খুঁজে বেড়ায় নিজের অসম্পূর্ণ বাক্যালাপ। নদীর পায়ে এমন পরাধীনতার শিকল পরানো কিংবা তার বুক থেকে কলকল শব্দ কেড়ে নেওয়ার বিরুদ্ধে নদীর প্রতিবাদ নিঃশব্দে। মানুষের মনের সুখ, দুঃখ, কষ্ট, ক্লেশ বুকে বয়ে বেড়ানো নদীর এমন করুণ পরিণতি হয়তো টের পায় সমুদ্র। তাতে হয়তো নদীর কোনো লাভ হয় না। নদী তখনই লাভবান হবে যখন মানুষের যত্নে সভ্যতার সবচেয়ে পুরনো বাহক হিসেবে নদী আবার হয়ে উঠবে তীরবর্তী জনপদের মানুষের গল্পের কাঙ্ক্ষিত সেই ডাকপিয়ন।